গুড মর্নিং বন্ধুরা। আজকের ডেট হচ্ছে জুন 14। ইন্ডিয়ান এক্সপ্রেসের যে অ্যানালাইসিস সেটা আজকে আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের যে অ্যানালাইসিস সেটা আমরা করব। দেখো, ইন্ডিয়ান এক্সপ্রেস যে নিউজ পেপার, আমি আগেই বলেছি যে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারকে পড়তে অনেক টাইম লাগে, মোস্টলি অনেকক্ষণ লাগে। তোমরা যদি ভালো করে পড়ো, প্রত্যেকটা পেজ ডিটেলি দেখো, তাহলে অনেক টাইম লাগে। সো অতটা টাইম দেবো পসিবল না অনেক অ্যাসপিরেন্টের কাছে, কারণ অনেক অ্যাসপিরেন্টের কাছে সময় অনেক কম। সে কারণে এই পুরো যে নিউজ পেপার সেটাকে জাস্ট 10 মিনিটস থেকে 15 মিনিটসের মধ্যে পুরোপুরি কমপ্লিট করা হচ্ছে উইথ প্রপার ভ্যালু এডিশন, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স থেকে, গভর্নমেন্ট সোর্স থেকে, ওয়েবসাইট থেকে সেগুলোকে কালেক্ট করে জাস্ট ছোটো ছোটো করে এই ছোটো কারেন্ট অ্যাফেয়ার্সের যে ছোটো 1 পেজের নোটস তৈরি করা হচ্ছে। 1 পেজের, অনলি 1 পেজ, 1 পেজের মধ্যে একটা দিনকে কভার করা হয়ে যাচ্ছে। দেখো, এছাড়াও তোমরা করতে পারো, তোমরা 2, 3, 4 পেজ, 5 পেজ করতে পারো, বাট সেগুলো কোনো ফায়দা হবে না। অ্যাকচুয়ালি রিভিশন করার সময় সেগুলো হেল্পফুল হবে না। 5টা করে যদি রোজ আমি নোটস করি, তাহলে 4-5 মাস পরে কতটা পরিমাণে নোটস হচ্ছে সেগুলো একসাথে রিভাইজ করা পসিবল না। এছাড়াও দেখো, কারেন্ট অ্যাফেয়ার যদি রেগুলার আমরা পড়ি, তাহলে একটা জিনিস সুবিধা হবে। দেখো, কিছু ইম্পর্টেন্ট নিউজ যেগুলো রেগুলার আছে, কিছু ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন যেগুলো রেগুলার আছে, ইট ক্যান বি ভেরি হেল্পফুল টু ইউ। ওকে, সো বেশি কথা না বলি, জাস্ট শুরু করি। দেখো, আজকে পেজ 1-এর প্রথম আছে যে আমরা জানি যে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 যে ক্র্যাশ হয়েছে আহমেদাবাদে, সেটি খুব একটা খারাপ এবং দুঃখজনক ঘটনা। সেটাই পেজ 1-এর যে আজকে পেপার সেটাতেই দেওয়া হয়েছে। এবং এখানে যে বোয়িং 787 যে কোম্পানি বিমান, সেটাই মোস্টলি ক্র্যাশ হয়েছে। এবং এর যে ট্র্যাক রেকর্ড খুব ভালো। বোয়িং 787 বিমানের মোস্টলি ক্র্যাশ হয় না, তবু কোনো কারণবশত হয়েছে। সেটা এখন ডিটেল রিপোর্ট এলে জানা যাবে অ্যাকচুয়ালি কারণ কী। এবং প্রচুর অ্যাপ্রক্সিমেট 249 মারা গেছে এটাতে। এবং একটা মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে পড়ছিল, এবং সেই হোস্টেলে সবাই খাবার খাচ্ছিল স্টুডেন্টরা, এবং সেই কিছু জুনিয়র ডাক্তার যারা মেডিকেল স্টুডেন্ট তারাও মারা গেছে। সো ইম্পর্টেন্ট একটা নিউজ। সেকেন্ড, এবং এটা এক্সাম পারস্পেক্টিভ হয়তো ততটা ইম্পর্টেন্ট নয়, তবে বোয়িং 787 এটা কোন দেশের কোম্পানি, এটা ইম্পর্টেন্ট এক্সাম পারস্পেক্টিভে। তোমরা জানাও কমেন্টে লিখে, বোয়িং 787 কোন দেশের কোম্পানি এটা। সেকেন্ড সবথেকে ইম্পর্টেন্ট একটা মিডল ইস্ট, যে আমাদের মিডল ইস্ট পোর্শনটা আছে, সেখানে সত্যি একটা আবার ডিস্টেবিলাইজেশনের সৃষ্টি হয়েছে। সেখানে হচ্ছে ইসরায়েল স্ট্রাইক করেছে ইরানের উপর। ইসরায়েল আবার ইরানের উপর স্ট্রাইক করেছে, এবং সে একটা অপারেশন চালাচ্ছে, অপারেশনটা আমরা অপারেশন রাইজিং লায়ন। তো ইসরায়েল আবার ইরানের উপর কেন অ্যাটাক করলো, দ্যাট ইজ মোস্টলি ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে ইরান ফ্রাইডেতেও 100-এর উপর ড্রোন অ্যাটাক করেছিল। এবং ইরানের মোস্ট পসিবলি ইম্পর্টেন্ট যে সেনা পজিশনে, ইম্পর্টেন্ট কিছু পোস্টের যে সেনা, তারাও মারা গেছে। সেই জন্যে ইসরায়েল স্ট্রাইক করেছে। এবং ইসরায়েল স্ট্রাইক করার মেন রিজন হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি যেটা ইসরায়েল জানাচ্ছে যে নন কম্পাইলেন্স অফ দ্য এনপিটিডি বাই দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি একটা রিপোর্ট বানিয়েছে রিসেন্ট, এবং রিপোর্টে পাবলিশ করেছে যে ইরান এনপিটি ট্রিটি, নন প্রলিফারেশন যে ট্রিটি, এটাকে কোনোরকমভাবে কম্পাইলস করছে না, যে কারণে সে সিক্রেটভাবে কিছু ইউরেনিয়াম যে রিজার্ভ বা ইউরেনিয়াম এনরিচমেন্ট করার চেষ্টা করছে নিউক্লিয়ার। সেই জন্যেই ইরান দেখছে, ইসরায়েল দেখছে যদি ইরান কোনোভাবে নিউক্লিয়ার এনরিচমেন্ট করে ফেলে, তাহলে সেই নিউক্লিয়ার বম ইউজ করবেই, এবং সেক্ষেত্রে ওয়ার্ল্ডের কাছে একটা ডিভাস্টেটিং পরিস্থিতির সৃষ্টি হবে, যে কারণে ইসরায়েল একটা মোস্টলি দ্য নিউক্লিয়ার যে এরিয়াগুলো আছে সেগুলোতে স্ট্রাইক লঞ্চ করেছে। দেখো, এখানে আমরা জেনে নেবো যে মোস্টলি ইরানের যে ক্যাপিটাল এবং ইসরায়েলের যে ক্যাপিটাল, সেই দুটো তোমরা কমেন্টে লিখে জানাও, ইরানের ক্যাপিটাল কি, ইসরায়েলের ক্যাপিটাল কি। সেকেন্ড ইম্পর্টেন্ট, দেখো এনপিটি যে ট্রিটি আছে, নন পলিফারেশন ট্রিটি, এই ট্রিটির সম্বন্ধে আমরা জেনে নেবো। অ্যাকচুয়ালি এনপিটি ট্রিটি কী? দেখো, এটা হচ্ছে একটা গ্লোবাল এগ্রিমেন্ট প্রিভেন্টিং দ্য স্পিয়ার অফ নিউক্লিয়ার উইপন্সকে প্রিভেন্ট করার জন্য এই ট্রিটিটা বানানো হয়েছিল, এনপিটি ট্রিটি। এবং এই এনপিটি ট্রিটিটা অ্যাডপ্ট হয়েছিল 1968, এবং ফোর্স এসেছিল 1970। বিভিন্ন এক্সামে ইয়ার আছে, কোন ইয়ারে অ্যাডপ্ট হয়েছিল, কোন ইয়ারে ফোর্স এসেছিল 1968। এবং এখানে এই যে এনপিটি ট্রিটি, এটাকে মোস্টলি যে এজেন্সিটা কী রোল প্লে করছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এবং মেম্বার আছে 191 স্টেট মেম্বার আছে, ইন্ডিয়ার নট সাইন, ইন্ডিয়ার সাথে নর্থ কোরিয়াও সাইন করেনি। এবং তার অনেকগুলো কারণ আছে। দেখো, এনপিটি ট্রিটি মোস্টলি তো ইম্পর্টেন্ট হচ্ছে যে নিউক্লিয়ার যে ডিসআর্মামেন্ট করা, বাট আরেকটা ইম্পর্টেন্ট এনপিটি ট্রিটির সবথেকে খারাপ দিক যে মোস্টলি 191 মেম্বার আছে, তো যারা মেম্বার স্টেট তারা কেউই নিউক্লিয়ার
এনরিচমেন্ট করতে পারবে না, বা নিউক্লিয়ার কোনো রকম ইউজ করতে পারবে না। এবং মোস্টলি 5টা যে P5 মেম্বার, মানে পার্মানেন্ট মেম্বার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, মানে তারা যেন নিউক্লিয়ার উইপন বানাতে পারবে। সো দ্যাট ইজ অলসো ইনইকুয়ালিটি না, কিছু মেম্বারের সাথে বানাতে পারবে, কিছু বানাতে পারবে না, সেখানে একটা ইনইকুয়াল ক্রিয়েট হচ্ছে। সো যে কারণে এই ট্রিটা ইন্ডিয়া সাইন করেনি, এবং P5 যে মেম্বার আছে USA, রাশিয়া, ইউকে, ফ্রান্স, চায়না, এরা ইউজ করতে পারবে, বাট বাকি মেম্বার ইউজ করতে পারবে। তো এটা কেমন ট্রিটি হলো, যে কারণে ইন্ডিয়া নট সাইন দ্যাট। সেকেন্ড, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যে কন্টিনিউয়াসলি নিউজে আসছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যখন কারেন্ট অ্যাফেয়ার্সে যখন কোনো রকম এক্সাম হয় তখন এই ধরনের কোয়েশ্চেনগুলোই বেশি আসে, এগুলো কন্টিনিউয়াসলি নিউজে আসে। যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির অ্যাকচুয়ালি ফোর্স এসেছিলো 1957, এবং এটার হেডকোয়ার্টারটা খুব ইম্পর্টেন্ট, ভিয়েনা, অস্ট্রিয়া। তো অস্ট্রিয়া কোন কন্টিনেন্টে অবস্থিত, তোমরা কমেন্টে লিখে জানাও যে অস্ট্রিয়া কোন কন্টিনেন্টে অবস্থিত। ভিয়েনা, অস্ট্রিয়াতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি হেডকোয়ার্টার, এবং এর টোটাল মেম্বার 178। হচ্ছে ওয়ান অফ দ্য অটোনোমাস অর্গানাইজেশন উইদিন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির মধ্যে এটা একটা অটোনোমাস অর্গানাইজেশন, এবং এটার বর্তমান চেয়ারম্যান বা ডিরেক্টর জেনারেল হচ্ছে রাফেল গ্রসি, ডিজি বা ডিরেক্টর জেনারেল। ওকে, তাহলে আমরা জানলাম যে এনপিটিজিটি কী, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কী, এবং এই হেডকোয়ার্টার কথা, এবং কটা মেম্বার আছে। তো দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট নিউজ ইন টু দি নিউজ পেপার। ওকে, অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে এয়ার ইন্ডিয়ার যে সিইও, দেখো বোয়িং 787 ক্র্যাশ হয়ে যাওয়ার পরে এয়ার ইন্ডিয়া কন্টিনিউয়াসলি নিউজে আসছে। সো এয়ার ইন্ডিয়ার যে সিইও ক্যাম্বেল উইলসন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামে চলে আসতে পারে, ওয়ান ডে এক্সামে, যে এয়ার ইন্ডিয়া সিইও চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি, ক্যাম্বেল। দেখো এক্সিউম 4 কন্টিনিউয়াসলি নিউজ আসছে। এর আগে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়েছে প্রত্যেকটাতে এক্সিউম 4-এর মেনশন করাই হয়েছে, এবং এক্সিউম 4-কে ডিটেলভাবে পিছনে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে ডিসকাস করা হয়েছে। সেখানে এখানে আর ডিটেলভাবে এক্সিউম 4-কে আর ডিসকাস করছি না। এক্সিউম 4 যে মোস্টলি যে 4 পার্সনকে আইএসএসে নিয়ে যাওয়া হবে, মোস্টলি হিউম্যান বেস স্পেস মিশন, এবং এখানে এক্সাম 4-এর যে ডিটেল সেগুলো আগের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে ডিসকাস করা হয়েছে। এটা এবারে আবার নিউজ এসেছে, তার কারণ এটা এক্সাম 4 মিশন ডিউ টু ডিলে হয়ে গেছে। কিন্তু আইএসএসে একটা লিক দেখা গেছে, আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থোড়া লিকের কারণে এটা ডিলে হয়ে গেছে। ইরান এবং ইসরায়েলের ক্যাপিটাল তোমাকে বললাম জানাতে। এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে পার্মানেন্ট মেম্বার আছে P5 মেম্বার কোনগুলো, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো এক্সামে চলে আসতে পারে, একটা কান্ট্রি নাম দিয়ে দিতে পারে যে কোন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি নট এ মেম্বার অফ দ্য P5 পার্মানেন্ট সিকিউরিটি কাউন্সিল মেম্বার। যেখানে ইউএসএ পার্মানেন্ট মেম্বার, রাশিয়া পার্মানেন্ট মেম্বার, ইউকে পার্মানেন্ট মেম্বার, ফ্রান্স পার্মানেন্ট মেম্বার, চায়না পার্মানেন্ট। দেখো এশিয়া থেকে অনলি 1 মেম্বার আছে চায়না, ইউকে আছে, রাশিয়া আছে, ইউএসএ আছে, আর ফ্রান্সকে জাস্ট আদার্স কান্ট্রির মধ্যে অনলি ফ্রান্স। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট, দেখো বোয়িং 787 যে ক্র্যাশ হয়ে যাওয়ার পর কন্টিনিউয়াসলি একটা বক্সের কথা নিউজ আসছে, যেটাকে হচ্ছে ব্ল্যাক বক্স কী অ্যাকচুয়ালি। দেখো ব্ল্যাক বক্স হচ্ছে যে আমরা যদি দেখি কোনো একটা প্লেনের যে পিছনের যে অংশটা, সেটাতে মোস্টলি ব্ল্যাক বক্স রাখা হয়। এখানে এই ব্ল্যাক বক্সে থাকার কারণ কী, কারণ এই ব্ল্যাক বক্সটা সব কিছুই যে রেকর্ড করে, মানে যে পাইলট তার কনভারসেশন, তার সেই সময় প্লেনটার কন্ডিশন কীরকম, প্লেনের যাবতীয় ডেটা এই ব্ল্যাক বক্সে স্টোর করা হয় বা অটোমেটিক স্টোর হয়ে যায়। যে কারণে এই ব্ল্যাক বক্সটা পরে এভিডেন্স হিসেবে ইউজ করা হয় যে ওয়াই দিস প্লেন ক্র্যাশ, অ্যান্ড ক্যান বি মাল্টিপল রিজন ইউজ ফর মাল্টিপল রিজন। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট নেক্সট নিউজ হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ রিসেন্টলি রিপোর্ট পাবলিশ হয়েছে। এর র্যাঙ্ক 131 আউট অফ 148 ইন্ডিয়ার র্যাঙ্ক, এবং র্যাঙ্ক কন্টিনিউয়াসলি নিউজে প্রত্যেকটা এক্সামে কত র্যাঙ্ক সেটা মোস্টলি এক্সামে চলে আসে 131। তো ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়াস র্যাঙ্ক কত 2025-এ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে 131, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইন্ডিয়া অনলি অ্যাহেড অফ মালদ্বীপ অ্যান্ড পাকিস্তান এবং মালদ্বীপের আগে আছে। এছাড়াও বাংলাদেশ থেকে ইন্ডিয়া পিছিয়ে আছে, এবং মোস্ট অফ দ্য কান্ট্রি থেকে ইন্ডিয়া পিছিয়ে নেয়। এবং এটাকে পাবলিশ করছে কে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দিস ইজ দ্য ইনস্টিটিউশন হু পাবলিশ দ্য ওয়ার্ল্ড গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। এবং এখানে মোস্টলি ক্রাইটেরিয়া পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক্যাল পার্টিসিপেশন, এডুকেশন এবং হেলথ, এর মোস্টলি 3-4টে যে ক্রাইটেরিয়া আছে এদের বেশি এগুলো মোস্টলি পাবলিশ করা হয়। তো
এর র্যাঙ্ক কত এবং এটাকে কে পাবলিশ করে এবং মোস্টলি ক্রাইটেরিয়া কী কী ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড লাস্ট ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে আজকে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। দেখো এটা ইরানের যে নিউজটা বলছিলাম সেখানে এখানে ডিসকাস করে দিতে হতো, বাট এটা শেষে আমি পেয়েছি, সেখানে আমি নোট ডাউন করেছি, একটা ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি। দেখো জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান ফর অ্যাকশন কি, যে ইরান তো মোস্টলি এনপিটিটি সাইন করেছে, বাট এনপিটিটি সাইন করার পরে এটাকে নন কমপ্লায়েন্স ঠিক মতো না করার কারণে যে ইসরায়েল ওর উপর মাল্টিপল স্ট্রাইক করেছেন, এবং যে কারণে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান ফর অ্যাকশন এখানে এই যে প্ল্যানটা মোস্টলি ইরান এবং P5 মেম্বার +1 মধ্যে জার্মানি, এই 6টা কান্ট্রির মধ্যে এটা সাইন করা হয়েছিল ইরানকে ফর মেনটেনিং দেয়ার ডিসিপ্লিন ইন নিউক্লিয়ার এনরিচমেন্ট মোস্টলি ইরান। সো জয়েন্ট অ্যাকশন কম্প্রিহেন্সিভ প্ল্যান ফর অ্যাকশন। সো দেখো আজকে এটাই মোস্টলি আজকে কারেন্ট অ্যাফেয়ার, পুরো পেজ অনলি 1 পেজ এরপর সেটার একটা পেজের মধ্যে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডিসকাস হয়ে গেল। দেখো একটা নিউজ পেপার অনেক বড়, এই নিউজ পেপারটা যদি আমরা ডিসকাস করতে যাই জাস্ট এখানে অনেক পেজ আছে, প্রত্যেকটা পেজকে ধরে ধরে পড়া পসিবল না, অনেকটা টাইম থাকে। তোমরা ইউটিউবে অনেক চ্যানেল দেখবে যেখানে পুরো নিউজ পেপারকে ডিসকাস করেছে 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিওতে, আর মানে একদম প্রচুর জাস্ট কথা বলেছে, প্রচুর দিয়েছে, যেগুলো আলটিমেট রেলিভেন্ট নয়। দেখো এক্সামে একদম ভেরি স্পেসিফিক যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট সেটাকে ভেরি স্পেসিফিক করা দরকার, সেই কারণে আমি চেষ্টা করছি জাস্ট 1 পেজের মধ্যে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সকে ডিটেলভাবে অ্যানালাইসিস করে নেওয়া। এটাই আজকে কারেন্ট অ্যাফেয়ার। তো বাই, আর চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না।